একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কোন কোন দিকে একজন সাংবাদিকের নজর রাখা উচিত? দেখুন, একজন সাংবাদিক হিসেবে আমরা তো অবশ্যই নজর রাখছি যে এই সরকার তার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করে। এখনো পর্যন্ত অবশ্যই ওই সরকারের সমালোচনা করার কোনো সময় আসেনি, কারণ সরকার তো এখনো কাজই সেভাবে শুরু করেনি। মন্ত্রিসভার যে ছোট্ট চেহারাটা আমরা দেখছি, অ্যাকচুয়ালি নিশ্চয়ই এই চেহারা থাকবে না। আর কয়েক ঘন্টার মধ্যেই একটা বৃহত্তর মন্ত্রিসভার গঠন হওয়ার সম্ভাবনা, দপ্তরগুলো বন্টন হওয়ার সম্ভাবনা, এবং বিভিন্ন জায়গায় এই বিজেপি নেতাদের মতেই যেভাবে পুরো সিস্টেম ঘেঁটে আছে তা মোটামুটি ওই রেল লাইনে তুলে আনতে पटरी में लाने के लिए भी টাইম लगेगा। এটা তো ঠিক আছে। আমি একই সঙ্গে নজর রাখছিলাম আমাদের ওপর, মানে সাংবাদিকদের কথা বলছি না, সাধারণ মানুষের ওপরে। সাধারণ মানুষের মধ্যে কি রিয়াকশন, খুব অদ্ভুত। যদি আপনি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করেন তাহলে তো এই কথা বলাই যায় যে বেশিরভাগ মানুষ, যদি 93% ভোটার ভোট দিয়ে থাকে, তাহলে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 45% ভোটার ভাতা রাজনীতির বিপক্ষে ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ভোট চাওয়ার পেছনে সবথেকে বড় কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্প। আপনার অ্যাকাউন্টে সরকার থেকে টাকা চলে আসছে, পরিমাণটা আপনারা জানেন, 1,500, কারোর ক্ষেত্রে 1700। এই টাকা আপনি ঘরে বসে পাচ্ছেন, আপনাকে এর জন্য কিচ্ছু করতে হচ্ছে না, শুধু সরকারি তালিকায় নামটুকু তুলে দেওয়া যথেষ্ট। তো এই যে সিস্টেম বা এই যে কি বলবো, এক ধরনের রাজনীতি, ভাতা দিচ্ছি আপনি আমাদের ভোট দিন, মানুষ তো বা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ভোটার তো এই ভাতা রাজনীতির বিপক্ষেই ভোট দিয়েছেন। তার মানে বেশিরভাগ মানুষ চেয়েছেন যে ভাতায় আমরা চলবো না, আমাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি চাই। এটা হওয়াই উচিত। ভাতা আর পয়সা, তাতে কতটুকু কি হয়? হ্যাঁ, এমার্জেন্সি রিকোয়ারমেন্ট কিছুটা হয়তো মেটে, কিন্তু আলটিমেটলি যদি জীবনকে সুন্দরভাবে সাজাতে হয় তাহলে নিজের পায়ে দাঁড়াতে হবে, যে রোজগার করব তা আমার পরিশ্রমের ফসল হিসেবে আমার কাছে আসবে, এবং তারপর সেটা খরচা করে আমি আমার জীবনকে উন্নত করব। সবাই তাই চান। আপনাদের হয়তো মনে আছে যে নির্বাচনের আগে আমি বারবার এই কথা উল্লেখ করেছিলাম আপনাদের সঙ্গে যখন এই আলোচনায় বসেছি, যে শহর এবং শহরতলির মানুষের মধ্যে এই ভাতা রাজনীতির বিপক্ষে একটা জনমত তৈরি হয়েছে এবং তারা প্রকাশ্যে এটা বলছেন। আর আমি এটাও বলেছিলাম যে যেহেতু আমি শহর এবং শহরতলির বাইরে যাইনি, তাই গ্রামাঞ্চলের মানুষের মধ্যে এই একই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু শহর এবং শহরতলিতে এটা তৈরি হয়েছে। এবং এই অঞ্চলে যদি তৃণমূল কংগ্রেস শুধু ভাতার উপর নির্ভর করে নির্বাচনে যায় তাহলে তার ফলাফল ভালো হবে না, এটা আমরা আন্দাজ করেছিলাম, আপনাদের জানিয়েওছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে না, গ্রামাঞ্চলেরও বহু মানুষ এই ভাতা রাজনীতির বিপক্ষে ভোট দিয়েছেন। গ্রামাঞ্চলেও তৃণমূল কংগ্রেস খারাপ ফল করেছে। তৃণমূল কংগ্রেস নেমে 80-তে চলে গেছে। 9টা জেলায় তৃণমূল কংগ্রেস একটা আসনও পায়নি। কিন্তু যে মানুষ বা যে মানুষের বেশিরভাগ অংশ, যে ভোটারদের বেশিরভাগ অংশ এই ভাতা রাজনীতির বিপক্ষে ভোট দিলেন, নতুন সরকার গঠনের পর তাদের মূল কৌতূহল, সব থেকে বেশি কৌতূহল কি, আচ্ছা আমার অ্যাকাউন্টে টাকাটা কি ঢুকবে? এই সরকার কি শেষ পর্যন্ত ওই যে অন্নপূর্ণা বলেছিল, অন্নপূর্ণার ভাণ্ডার নাকি ওসব দেবে? এ এক অদ্ভুত ব্যাপার। ভাতা রাজনীতির বিপক্ষে ভোট দিয়েছেন, অথচ এই সরকার ভাতা দেবে কিনা সেই ব্যাপারে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। আমি যতটুকু মোদিনমিক্স বুঝি না, অর্থাৎ নরেন্দ্র মোদী 2014 ক্ষমতায় আসার পর ভারত সরকার যে অর্থনীতির পথে চলেছে, যেটাকে আমি অনেক আগে নাম দিয়েছিলাম মোদিনমিক্স, মোদিনমিক্সে না ভাতার খুব একটা জায়গা নেই। মোদিনমিক্স কংগ্রেসের অর্থনীতি থেকে একটা ফান্ডামেন্টাল জায়গায় আলাদা বলে আমার মনে হয়েছে, যে কংগ্রেসের অর্থনীতিতে ভারতকে সাধারণভাবে ধরেই নেওয়া হয়েছে গরিব দেশ এবং এখানকার গরিব জনগণকে সরকারকেই সাপোর্ট দিতে হবে। কিন্তু মোদিনমিক্সের একটা বড় দিক হচ্ছে সেটা সম্ভবত ভারতকে গরিব দেশ ভাবেই না,
ভাবে ভারত যথেষ্ট শক্তিশালী দেশ এবং কত তাড়াতাড়ি ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিগুলির একটি হয়ে উঠবে। যে ভারতবর্ষের পলিসি ছিল অন্যান্য শক্তিমান যে দেশগুলো আছে আমরা তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের দেশের গরিব মানুষদের খাইয়ে পরিয়ে রাখবো, সেই ভারতের পলিসি হয়েছে যে আমরা অন্য শক্তিমান দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, অন্য অর্থনীতির শক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অর্থনীতিকে উন্নত করব। এটা তো কোনো সন্দেহ করার জায়গা নেই যে ভারতবর্ষের অর্থনীতি একসময় মারাত্মক জায়গায় ছিল। গোটা পৃথিবীর যাবতীয় সোনা ভারতবর্ষে এসে ঢুকতো আর ভারতের প্রোডাক্ট সেই সমস্ত জায়গায় বিক্রি হতো। সেসব ইতিহাস নয়, আমি ছেড়ে রাখলাম। কিন্তু ভারতবর্ষের এই যে উপনিবেশিক শক্তি যারা ভারতবর্ষকে এতদিন শাসন করেছে প্রায় 200 বছরের বেশি, তারা তো ছিবড়ে করে দিয়ে গেছে। কিন্তু তারপরেও ভারতের কাছে একটা খুব বড় জিনিস থেকে গিয়েছে, তা হলো ভারতের জনবল। এই জনবল যদি সঠিকভাবে কাজ করার সুযোগ পায় তাহলে ভারত এখনও যা তার কাছে সম্পদ আছে তাই দিয়ে বিশ্বে অন্যতম বড় অর্থনীতি হতে পারে। এইটাই ছিল মোদিনমিক্সের পলিসি। এবং এই ধরনের পলিসিতে ভাতার জায়গা কিন্তু খুব একটা থাকে না। একটা ছোট্ট উদাহরণ দিই, 2014-তে রান্নার গ্যাসের জন্য আপনি কত টাকা ভর্তুকি পেতেন মনে আছে? আম মধ্যবিত্ত পেতেন। যারাই রান্নার গ্যাস ডোমেস্টিক সিলিন্ডার নিতেন তাদের অ্যাকাউন্টে তখন অলরেডি ওই ডাইরেক্ট ট্রান্সফার ইত্যাদি চালু হয়ে গেছে, অ্যাকাউন্টে 568 টাকা আসতো। সেখানে এই 2026 বা 24 এসে 10 বছর পরে আপনি কত টাকা পেয়েছেন? আমি লেটেস্ট হিসেবটা বলি, যারা উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা দরিদ্র মানুষের জন্য, তার সাবস্ক্রাইবার, তারা বোধহয় এখন 103 টাকা সাবসিডি পান। আর বেশিরভাগ মানুষকেই প্রধানমন্ত্রী বলেছিলেন সাবসিডি আপনারা ছেড়ে দিন, আবেদন করেছিলেন এক সময়, অনেকে ছেড়ে দিয়েছেন সেই সময়। কিন্তু যারা ছাড়েননি তারাও এখন বোধহয় 20 টাকা 19 টাকা সামথিং এরকম একটা কিছু অ্যামাউন্ট পান। তো ভর্তুকি তো সরকার বেশি দিন চালায়নি, আস্তে আস্তে তুলে নিয়ে তলানিতে যারা এরপরেও ছাড়বো না বলে গো ধরে বসে আছেন তাদের জন্য একটা সিলিন্ডারে 19 টাকা বরাদ্দ করেছে। তাহলে কি করে আপনি ভাবছেন যে এই বিজেপি সরকার যা এ রাজ্যে ক্ষমতায় এসেছে তা দিনের পর দিন অর্থনৈতিকভাবে যে অবস্থানেই থাকুক না কেন একজন মহিলাকে 1500-1700 টাকা করে দিয়ে যাবে? যার বাড়িতে 3টে গাড়ি আছে তিনিও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 1500 টাকা বা 1700 টাকা পাবেন। এটা কি করে ভাবছেন? মোদিনমিক্স কিন্তু এটাকে সাপোর্ট করে না। অনেকেই এখন উৎফুল্ল যে 1 জুন থেকে নাকি টাকা ঢুকবে। আমি সরাসরি নতুন মুখ্যমন্ত্রীর মুখে 1 জুন শুনিনি, কিন্তু তিনি বলেছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, যেরকম চলছিল চলবে। এখন এটা থেকে অনেকেই আমি 1 জুন ধরে নিচ্ছেন, যেহেতু 1 মেটা আগে সরকার ঢুকিয়ে গেছে। যদি 1 জুন না হয় 15ই জুন হয়, তাতেও খুব একটা এদিক ওদিক হচ্ছে না বিষয়টা। কিন্তু এইটুকু আমার মনে হয় নিশ্চিত থাকতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আপামর মহিলাদের দেওয়া হয়েছে, যে কোনো অর্থনৈতিক অবস্থানের মহিলাদের, সম্ভবত এটা অন্নপূর্ণার ভাণ্ডার সেভাবে দেওয়া হবে না। ইতিমধ্যে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারেও বহু জল আছে, ওখানেও দুর্নীতি, ভয়ঙ্কর রকম সমস্ত দুর্নীতি আছে। কোথাও লক্ষণ তিনি লক্ষ না হয়ে, বা রতন তিনি রত্না হয়ে, মানব তিনি মানবী হয়ে নাম রেজিস্টার করে রেখেছেন, তিনি টাকা পাচ্ছেন। কোথাও এরকম নাকি নাম্বারে টাকা যায় যে নাম্বারে কোনো অ্যাকাউন্টই নেই, অ্যাকচুয়ালি টাকাগুলো পাঠিয়ে দেওয়ার পরে অবধারিতভাবে ব্যাংক থেকে সেই টাকাগুলো ফেরত চলে আসতো, কিন্তু ফেরত আসা টাকাটাকে আর অ্যাকাউন্টেবল করা হতো না, তাকে দেখানো হতো না। ওই ফেরত আসা টাকাটাকে ডিস্ট্রিবিউট করে নেওয়া হতো, কাগজে কলমে দেখানো হতো ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গেছে। এইসব অভিযোগ আমি জানি, কিন্তু এটাও ঠিক যে নতুন সরকার এগুলো স্ক্রুটিনি করবে, প্রপার অডিট হবে যে কারা কারা এতদিন পেয়েছেন টাকা, তারা সত্যিকারের প্রাপক কিনা, এর মধ্যেও কোনো দুর্নীতি আছে কিনা, হবেই। কিন্তু তার আগে অলরেডি যে লিস্ট আছে, যে ডেটাবেস আছে, সেই অনুযায়ী টাকা ডিসবার্সমেন্ট শুরু হচ্ছে কিনা সেটা দেখা। কিন্তু ফিরে আসি আমি সেই পয়েন্টে, যদি শুরুও হয় তাহলেও আস্তে আস্তে স্ক্রুটিনি হবে, এবং সেক্ষেত্রে দরিদ্র মানুষ যারা দারিদ্র্যসীমার নিচে বাস করছেন, যাদের ক্ষেত্রে এই টাকাটা একটা ফ্যাক্টর তাদের দৈনন্দিন কাজ চালানোর জন্য, তাদের জন্যই এটা বরাদ্দ থাকবে। আমি কেন এই কথাটা বলছি? দেখুন,
নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেটে এই বিষয়টা আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন যেরকম চলছে সমস্ত সামাজিক প্রকল্প চলবে, আমরা কিছু বন্ধ করছি না, কিন্তু নতুন ক্যাবিনেটে এই বিষয়টা প্রথম দিন আলোচনা হয়নি, পরের ক্যাবিনেটে আলোচনা হবে। এখান থেকে কি বোঝা যায় জানেন? এখান থেকে বোঝা যায় যে এই বিষয়টা সরকারের প্রায়োরিটি লিস্টে নেই। সরকার প্রথম দিনের ক্যাবিনেটে মোস্ট প্রায়র বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেটা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অবশ্যই ওই বিএসএফকে জমি দেওয়া। আমি এর আগেও আপনাদের বলেছি যে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন দিল্লির কাছে জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য দেখুন প্রথম ক্যাবিনেটেই সীমান্তে যাতে ফেন্স করা যায় তার জন্য জমি বরাদ্দ করার বিষয়টা আলোচনা হয়েছে। প্রথম ক্যাবিনেটে আলোচনা হয়েছে সরকার রিক্রুটমেন্ট করবে সরকার, চাকরি দেবে সরকার, তার জন্য প্রপার এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে, এবং যে প্রতিশ্রুতি ছিল অনেকে এই যে দীর্ঘ 5-7 বছর কোনো রিক্রুটমেন্টই হয়নি সরকারে, যারা এই সুযোগ পাননি পরীক্ষা দেওয়ার, ইন্টারভিউ দেওয়ার, তাদের জন্য 5 বছর অতিরিক্ত বয়সের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রায়োরিটি এগুলো প্রথম দিন আলোচনা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার যাই নাম দিন না কেন, এখন প্রায়োরিটি নয়। এখন এই পয়েন্টে আপনি বলতে পারেন তাহলে রাজ্য সরকারি কর্মীদের ডিএটাও কি প্রায়োরিটি নয়? যদি আপনি একই অ্যাঙ্গেলে দেখেন অবশ্যই প্রায়োরিটি নয়, ওই একই অ্যাঙ্গেলে দেখলে। তবে ডিএর ব্যাপারটা কীরকম জানেন? ডিএটা হচ্ছে গাছের ফল, যেটার স্বাদ রাজ্য সরকারের কর্মচারীরা পাননি। তারা তাকিয়ে আছেন কাঁঠালের দিকে, কাঁঠালটা পুড়বে এবং তারা তার ভাত পাবেন। কিন্তু ওই অন্নপূর্ণার ভাণ্ডারই বলুন বা লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, এটাতে কিন্তু একটা বড় অংশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এটা গাছের ফল নয়, এটা একটা প্র্যাকটিস যেটা চলছিল। সেইটা কতটা ধাক্কা খাবে আর ডিএ কতদিনে হবে, এই দুটোকে আপনারা পাশাপাশি রেখে মিলিয়ে দেখতে যাবেন না, দুটোর বিষয় সম্পূর্ণ আলাদা। কিন্তু একই সঙ্গে এটা আবার আমি বলছি, এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রথম দিনের ক্যাবিনেটে যে আলোচনা হয়নি তা সরকারের প্রায়োরিটি তালিকায় নিচের দিকে আছে। এবং আরও বেশ কিছু বিষয় যা আমার ধারণা খুব দ্রুত সরকার সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে, কিন্তু প্রায়োরিটি তালিকায় এখনও নিচের দিকে আছে। কিন্তু ভাতার প্রশ্নই যদি ওঠে তাহলে আর এক ধরনের ভাতাজীবীদের কথা এখানে বলা দরকার, যে ভাতাজীবীরা তাদের ভাতা থেকে এবার বঞ্চিত হচ্ছেন বা হয়ে গেছেন, এখানে কোনো মার্সি নেই। এবং এই ধরনের ভাতাজীবীর সংখ্যা কম নয়। বিভিন্ন বোর্ডে, মানে পর্ষদে, কমিটিতে তাদের মাথায় বসিয়ে রাখা হয়েছিল। তারা নানাভাবে সরকারের বা সরকারের অন্যতম মাথাদের ঘনিষ্ঠ হতে পারেন, অথবা সরকারি কোনো বড় দায়িত্ব থেকে তিনি অবসর নিয়েছেন, তারপর তাকে সেখানে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম হতে পারে। দেখুন, যারা অবসর নিচ্ছেন তাদেরকে নতুন দায়িত্ব, এই ধরনের দায়িত্বে বসালে কমান্ড রাখতে সুবিধা হয়, কারণ তারা জানেন যে আমার তো যা পাওয়ার ছিল সরকারের কাছ থেকে, আমার চাকরি বাকরি শেষ, আমার পেনশন ইত্যাদি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে পড়ে পাওয়া 14 আনা, বিনিময়ে আমায় কি দিতে হবে? ওই যারা সরকারে বসে আছেন তাদের প্রতি অকৃত্রিম আনুগত্য, তারা যা বলবেন ইয়েস স্যার, ইয়েস ম্যাম বলে যেতে হবে, সেই কাজটা করে দিতে হবে। এর বিনিময়ে যদি আবার একটা অলমোস্ট যে চাকরি করতাম, যে স্যালারি পেতাম, তার থেকে বেশি স্কেল বা তার থেকে বেশি সম্মান পাওয়া যায়, আপত্তি কি? এবং আপত্তি যে নেই, অন্তত 900-র বেশি এরকম পদে লোক ছিলেন এখন অবধি যা জানতে পারছি, 900-র বেশি যারা এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। শুধুমাত্র বড় টাকার স্যালারি নয়, তারা অনেকে গাড়ি পেতেন, সরকারি গাড়ি, অনেকে নাকি আবার সিকিউরিটিও পেতেন, লাল নীল বাতি লাগানো গাড়ি পর্যন্ত পেতেন। মানে এই যে মানুষেরা ছিলেন, এরা সবাই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর থেকে অবসর নিয়েছেন, অথবা সরকার ঘনিষ্ঠ, নানাভাবে সরকার বা সরকারের শীর্ষ মানুষদের ঘনিষ্ঠ। এরা যেটা পেতেন এটাও তো ভাতাই ছিল, এক ধরনের ভাতাই। এই ভাতাটাও বন্ধ হয়ে গেছে। এগুলো সবই অবশ্যম্ভাবী ছিল, কিন্তু ইন্টারেস্টিং একটা বড় পরিবর্তন যেটা আমার চোখে পড়েছে শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তর যে বড় ঘুঘুর বাসা, সেটা তো ধরুন তৃণমূল কংগ্রেস সরকারে থাকতেই বারবার প্রমাণিত হয়েছে। এত বড় স্ক্যান্ডাল, এত বড় দুর্নীতির অভিযোগ,
প্রমাণিত এত 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার নজিরবিহীন সব ঘটনা ঘটেছে, যাতে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তরের মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। এবার যেই মুহূর্তে সরকার পরিবর্তন হয়েছে, শিক্ষা দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ পর্ষদ বলুন, সংসদ বলুন, সব জায়গা থেকে সবাই রিজাইন দিচ্ছেন। সরকার সরিয়ে দিতে বলেছে এই ধরনের ভাতাজীবীদের, সরকার সরিয়ে দিতে বা সরে যেতে বলেছে যারা ওই রিটায়ারমেন্টের পরে বিভিন্ন পদে সরকারি পদোন্নতায় বসেছিলেন, সেটাই একদম শীর্ষের ওই আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যত আমি বললাম প্রায় 900-র বেশি এরকম তালিকায় ছিলেন। কিন্তু এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার তার পদত্যাগপত্র নিয়ে গিয়ে হাজির। দেখুন, এসএসসিতে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, সেখানে 11-12-এর রিক্রুটমেন্ট, 9-10-এর রিক্রুটমেন্ট, নানা রকম স্টেজে আছে। কোথাও পরীক্ষা হয়েছে, কোথাও ইন্টারভিউ চলছে, কোথাও কোথাও রিক্রুটমেন্ট শুরু হয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যিনি চেয়ারপারসন হিসেবে আছেন এবং এই প্রসেসগুলো যার হাত দিয়ে চলছিল, তিনি বলছেন আমি পদত্যাগ করছি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি তার পদত্যাগপত্র ইমেল করছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক তারা পদত্যাগ করতে চেয়েছিলেন, তাদের পদত্যাগ করতে নাকি দেওয়া হয়নি। কি করে দেওয়া হবে? ধরুন, উচ্চ মাধ্যমিকের ফল তো এখনো বেরোয়নি, তারা যে মার্কশিট হাতে পাবেন তাতে তো এই সচিব বা এই সভাপতির সই থাকবে। তাদের যে ফল ঘোষণা হবে সেই ফলের নিচে তো এরা সই করবেন। তা ফল ঘোষণার আগে যদি তারা পদত্যাগ করে চলে যান, তো সিস্টেমটাই অন্যরকমভাবে আঘাতপ্রাপ্ত হবে। ফলে তাদের নাকি বলা হয়েছে না, এক্ষুনি পদত্যাগ করা চলবে না। কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারপারসন কার্তিক মান্না, এখন আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এখনই পদত্যাগ কেন? আপনারা তো তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন পদত্যাগ করেননি। আর সরকার এখনো অবধি যা যা নির্দেশ দিয়েছে তার মধ্যে ওই ধরনের ওই ভাতাজীবীদের তারা সরে যেতে বলেছে, অথবা সরকারই সরিয়ে দেবে জানিয়ে দিয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত পদগুলোতে যারা অলংকৃত করছিলেন শিক্ষাবিদরা, তাদের কি সরকার কোনো নির্দেশ দিয়েছে যে আপনাদের এক্ষুনি সরে যেতে হবে? দেখুন, আমার চোখে পড়েনি, আমার কোথাও ভুলও হতে পারে, টেকনিক্যাল জায়গা আমি জানি না। আবার অনেক বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, তারা মনে করতে পারেন যে আমাকে যোগ্য মনে করেছিল আগের সরকার, তার মানে এই নয় যে এই সরকারও আমাকে যোগ্য মনে করবে। তো এই সরকার আমাকে অযোগ্য মনে করে সরিয়ে দেওয়ার আগে আমি নিজে থেকেই বাবা সরে যাই। আমি বলছি না যে এরকম চিন্তাভাবনা অসম্ভব, এরকম চিন্তাভাবনা তো নিঃসন্দেহে সম্ভব। কিন্তু তারপরেও যেখানে ধরুন রিক্রুটমেন্ট প্রসেস চলছে, যেখানে পরীক্ষার ফল বেরোনোর মতো একটা বিষয় রয়েছে, সেখানে এত তাড়াহুড়ো কিসের? এই বিশিষ্ট শিক্ষাবিদরা কেন এত দ্রুত তাদের দায়িত্ব ছেড়ে চলে যেতে চাইছেন? শিক্ষা দপ্তরগুলোর ভেতরে, শিক্ষা দপ্তরের বিভিন্ন অংশে বড় বড় ঘুণপোকা রয়েছে, কিন্তু সেই অপারেশন তো এখনো শুরু হয়নি। নাকি তারা সেই বিতর্কের মধ্যে কোনোভাবে পড়ে যেতে পারেন ভবিষ্যতে, সেটা ভেবেই তারা এত তাড়াতাড়ি দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন? সবথেকে বড় কথা, এত সহজে কি সরে যাওয়া যায়?